সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন সুলতান মাহমুদ সাহেব। আপনি জানতে চেয়েছেন, স্যার আমার বাবা ২ একর ৭১% জমি রেখে মারা গেছেন। আমরা ৩ ভাই ৩ বোন, মা জীবিত। বিডিএস রেকর্ড আসার আগে করণীয় কি? আমরা কি অংশ অনুযায়ী খারিজ করব? বিডিএস রেকর্ড আসার আগে যদি আপনি খারিজটা আপনার নামে করে নিতে পারেন অনেক ভালো। কারণ রেকর্ডটা আপনাদের নামে আলাদা, আলাদা হওয়ার জন্য খারিজটা আপনাদের কাছে চাইবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম জহিরুল সাহেব। আপনি জানতে চেয়েছেন, স্যার আমার একটা প্রশ্ন, ১৯২৮ সাল থেকে ১৯৩৫ সাল পর্যন্ত খাজনার বিনিময়ে একটা পাট্টা দলিল আনা হয়। ওই ব্যক্তি ১৯৩৫ সালে মারা যায়। মারা যাওয়ার পরে উনার যে সম্পত্তি ৩ ছেলে সমান ভাগ করে নিয়ে যায়, মেয়ে পায় নাই। ২৭ বছর ধরে খাজনা দিয়ে আসছে। ৬২ রেকর্ড, ৯০ এর রেকর্ড ছেলেদের নামে হয়ে যায়। ৯০ বছর পর মেয়ের ওয়ারিশদের সম্পত্তি দাবি করেছে। আমার প্রশ্ন হলো, মেয়ে কি সম্পত্তি পাবে? এখানে আসলে ৯০ বছর সো লং, অনেক বড় একটা দীর্ঘ সময়। এখন এই সময়ের পরেও যদি একজন দাবি করে ওয়ারিশ হিসাবে, তো এটা ১ নাম্বার কথা যেটা, সেটা হলো এটা কখনো একেবারে বাতিল হয়ে যায় না যে আমার সম্পত্তি কোনো একটা লোক দীর্ঘদিন ভোগ করছে, দীর্ঘদিন বিভিন্নভাবে তার নামে নিয়ে নিছে, এইজন্য আমি আর পাবো না, এটা কখনো বলবে না। কিন্তু মনে রাখবেন একটা কথা, যত দেরি হইছে তত বিষয়টা কঠিন হয়ে গেছে। আমি আপনাকে সহজ একটা উদাহরণের মাধ্যমে বলি, আপনার যাওয়া দরকার ছিল পশ্চিম দিকে, আপনি পূর্ব দিকে ভুলবশত যাইতেছিলেন। যতদিন পর্যন্ত যাইতে থাকবেন ততদিন পর্যন্ত দেখা গেছে যে ভুল পথে যায়। যত দীর্ঘ সময় হবে তত ফিরে আসা অনেক কঠিন হবে। কিন্তু অসম্ভব আমরা বলব না। অনেক সময় তো দেখা গেছে যে ফিরে আসতে, আসতে এত সময় আপনার হায়াতও কুলায় পাইবে না। ঠিক ওই অবস্থা। এখন এই যে ৯০ বছর ধরে যে উনি তার সম্পত্তি থেকে দূরে, এই পিছনের এত দূরের কাগজপত্রগুলো দেওয়া এবং পিছনের কাগজপত্রগুলোকে ভুল প্রমাণ করা একটা কঠিন অবস্থা সৃষ্টি হবে উনার ওই ওয়ারিশদের জন্য। এইজন্য একবারে আমি বলব না যে আপনি চেষ্টাও করবেন না। চেষ্টা প্রাথমিকভাবে করে দেখতে পারেন। এগুলি দেখা গেছে যে মামলা করতে হয় পিছনের ওই রেকর্ডগুলোর বিরুদ্ধে, ওদের নামে কোন ডকুমেন্টের ভিত্তিতে হইছে, পিছনের ওই ওয়ারিশান সার্টিফিকেট গুলো দিয়ে ওই ছেলে আর মেয়ে যে ছিল, ছেলেরা পাইলো, মেয়ে যে পায় নাই, এগুলি কোর্টের মাধ্যমে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ আপনার সপক্ষে চলে আসে, তাহলে আপনি অবশ্যই পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো উকিল চন্দ্র সাহেব। আপনি জানতে চেয়েছেন, আমার বাবা কাকারা ২ ভাই ছিলেন। জমাজমি ভাগের সুবিধার্থে ভিন্ন ভিন্ন দাগ নং থাকা সত্ত্বেও ২ ভাগ করে নাই। উত্তর দক্ষিণে সীমানা করে, কেউ পূর্ব পশ্চিমে। বাবা কাকা এখন বেঁচে নেই। আমার কাকাতো ভাই ৫ জন এবং আমি একা। বাটোয়ারা হয়নি। ভবিষ্যতে কি কোনো সমস্যা হতে পারে? বাটোয়ারা দড়ি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত একটা সমস্যা এইটা, হয়তো আপনার কাকাতো ভাইয়েরা বলবে এখানে আমরা নেব, আপনি ওখানে নিবেন, এরকম একটা। এইজন্য যত দ্রুত সম্ভব বাটোয়ারা দলিল হইতে পারলে ভালো। আপনার প্রশ্নের আরো একটু আছে, আর জমির কাগজপত্রগুলো ঠাকুরদাদা বাবা কাকার নামে দলিল করা আছে, কোনো খারিজ করা হয়নি। এখন কি করতে হবে দয়া করে জানাবেন। যত দ্রুত সম্ভব আপনার অংশ যেটা, আপনি যতটুকুর মালিক হবেন ওখানের ওয়ারিশ হিসাবে আপনার অংশটা আপনার নামে খারিজ করে নেওয়ার চেষ্টা করবেন। আপনার অংশটা আপনার নামে খারিজ করে নিতে পারলে এই জমির পূর্ণাঙ্গ কর্তৃত্ব আপনার কাছে থাকবে, উল্লেখযোগ্য সমস্যা হবে না। এই সময় বাটোয়ারা দলিল সহকারে যদি ওদেরকে সম্মতির ভিত্তিতে কে কোনখানে কোন অংশে কিভাবে নিবে, এটা হলে শতভাগ নিরাপদ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আলামিন সাহেব, ভোলা থেকে। আপনি জানতে চেয়েছেন, খতিয়ানের ভিতরে দখলদারের নাম থাকে, নামের আগে মানে সংক্ষিপ্ত আকারের কিছু শব্দ আ দেখতে পাই। এগুলোর বিষয়ে একটা ভিডিও চাই। যেমন আপনি উদাহরণস্বরূপ বলছেন ফিং, গং, দং। পিং মানে এখানে পিতা বুঝায়, গং মানে এই জমির আরো শরিকেরা আছে। একজনের কথা লিখে অবশিষ্টগুলো লেখা হয় নাই। দং মানে দখলে কে আছে এই কথা। এগুলোর উপরে অলরেডি আমাদের একাধিক ভিডিও আছে। একটা ভিডিওর এপিসোডের কথা আমি বলে দিই। আপনি একটু আমাদের চ্যানেলে ঢুকে এপিসোড ১০৫ এ গেলে দেখবেন এই শব্দগুলো কোনটা দিয়ে কি বুঝায়, এগুলো আমরা বিস্তারিত বলে দিছি। একটু খুঁজে, খুঁজে দেখার চেষ্টা করবেন। যদি আমার পক্ষে সম্ভব হয়, তাহলে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর যখন এটা শেষ হয়ে যায় এন্ড স্ক্রিনে আমি ওই ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।
আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো রবিন হোসেন সাহেব। আপনি জানতে চেয়েছেন, এক ভাই এক বোন, ভাইয়ের ছেলে-মেয়ে স্ত্রী নাই। বোনের ছেলে-মেয়ে আছে, ভাই বড়, বোন ছোট। ভাই আগে মারা যান, বোন পরে মারা যান। তাদের চাচাতো ভাই-বোন আছে। এখন কি হারে সম্পত্তি বন্টন হবে? দয়া করে জানাবেন। আপনার প্রশ্নটা আমি জবাব দেওয়ার জন্য যতটুকু না রাখছি, আমার অন্যান্য ভিউয়ারদেরকে একটু জানানোর জন্যই আমি মেইনলি রাখছি। আসলে এই প্রশ্ন থেকে আমি একাধিকবার পড়েও পাঠ উদ্ধার করতে পারি নাই এটা যে আদৌ আপনি কার সম্পত্তিটা বন্টন চাইতেছেন? কি ভাইয়ের সম্পত্তি না বোনের সম্পত্তি? এই ও এবং ওই ভাই-বোনের আলাদা, আলাদা করে কার কোন ওয়ারিশ আসে এটা ভালোভাবে বুঝা যায় না। আমরা ফারাইজের জবাবগুলো দেওয়ার আগে অনেকবার একাধিকবার বলছি। আবারও আপনাদের প্রতি একটু আমাদের করজোড়ে নিবেদন থাকবে। যারা ফারাইজের বিষয়গুলো জানতে চান, উনাদের জন্য যেটা করণীয় সেটা হলো যেই ব্যক্তি মারা গেছে, যার সম্পদটা আপনি বন্টন করতে চান শুধু উনার কোন ওয়ারিশ আছে উনার সাথে সম্পর্ক করে বলবেন। যেমন একটা পুরুষ লোক মারা গেছে, আব্দুর রহিম মারা গেছে। বলবেন যে উনার ২ ছেলে আছে, ১ মেয়ে আছে, একটা কথারে উনার স্ত্রী আছে, অথবা উনার ভাই আছে, উনার চাচা আছে, জ্যাঠা আছে, থাকুক। কেউ পাবে, কেউ পাবে না সেটা হইলো পরের কথা। উনি মৃত্যুকালীন সময়ে যেসব ওয়ারিশ রেখে গেছেন, এগুলি বলবেন। তাহলে আমরা কে কতটুকু সম্পদ পাবে, কে বাদ যাবে একথা সুন্দরভাবে বলে দিতে পারব। আপনি প্রশ্নটা আবারও করলে আমাদেরকে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।